ওয়েলকাম বন্ধুরা, আমাদের আবার আজকে আমরা চলে এসেছি আমাদের কেমিস্ট্রি লাইভ ক্লাস নিয়ে। আমাদের এই অংশে কেমিস্ট্রি লাইভ ক্লাসের এই অংশে আমরা পড়ব হলো ডাল্টনের আংশিক চাপ সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র এবং গ্যাসের গতিতত্ত্ব। আমাদের এই সূত্রগুলো এবং গ্যাসের গতিতত্ত্ব নিয়ে আমাদের অনেকেরই অনেক ধরনের প্রবলেম আমরা ফেস করে থাকি। সো আমাদের বন্ধুরা যাতে সেই প্রবলেমগুলো আমাদের মতো ফেস না করে তার জন্য আমরা আজকের ক্লাসে শেয়ার করব এবং আজকে আমরা আমাদের লাইভ ক্লাসে এই বিষয়গুলো সম্পূর্ণভাবে ভালোভাবে কভার করার চেষ্টা করব। সো আমরা আমাদের লাইভ ক্লাসে শেয়ার বাটনটিতে ক্লিক করে আমাদের ফ্রেন্ডদের সাথে এই ক্লাসটি শেয়ার করে ফেলি এখনই। এখন দেখো, আমাদের ডাল্টনের আংশিক চাপ সূত্র বুঝতে হলে আমাদের একেবারে প্রথমেই ফার্স্ট যে কোশ্চেনটা আমাদের মাথায় আসে সেটা হলো যে আংশিক চাপ কি জিনিস, আংশিক চাপ কাকে বলে সেটা আমাদের প্রথমেই বুঝতে হবে। সো আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্রতে যাওয়ার আগে আমরা আংশিক চাপ কি জিনিস সেটা বোঝার চেষ্টা করব। সো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে ফেলো আমাদের আজকের ভিডিওটি। আমরা এখনই আমাদের লাইভ ক্লাস আমাদের পড়ায় চলে যাচ্ছি, লাইভ ক্লাসে পড়া এখনই আমরা শুরু করব। ফার্স্ট অফ অল আমাদের প্রথমেই যে কোশ্চেনটা মাথায় আসবে সেটা হলো আংশিক চাপ। আংশিক চাপ মানে কি বোঝায়? আংশিক চাপ, আংশিক বলতে কি বোঝায় সেটা আগে বোঝার চেষ্টা করি। যে আমাদের কোনো একটা কিছু, সাপোজ ধরো তোমার একটা 1 লিটারের বোতল আছে, 1 লিটারের বোতলতে অর্ধেক পানি ভরা আছে, তার মানে বোতলটা আংশিক পূর্ণ। ঠিক একইভাবে আমরা বলতে পারি, সাপোজ একটা উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করি, তাহলে আমাদের জন্য ব্যাপারটা অনেক সুবিধা হবে। ধরো এটা একটা পাত্র, পাত্রটাতে আছে হলো সাপোজ ধরো 7 মোল নাইট্রোজেন গ্যাস, 5 মোল অক্সিজেন গ্যাস এবং 3 মোল হাইড্রোজেন গ্যাস। আমাদের বলা আছে যে আমাদের পুরো পাত্রে মোট চাপ দেওয়া আছে 30 অ্যাটমসফেরিক প্রেসার। আমাদের পি ইকুয়াল টু কত? 30 অ্যাটমসফেরিক প্রেসার। তাহলে এখন তোমাদেরকে যদি কেউ কোশ্চেন করে যে ভাইয়া এখানে আমাদের নাইট্রোজেন কতটুকু চাপ দিচ্ছে, তার মানে হলো আমাদের এই যে 30 অ্যাটমসফেরিক প্রেসার, তার ভিতরে নাইট্রোজেন কতটুকু প্রেসারের জন্য দায়ী, অক্সিজেন কতটুকু প্রেসারের জন্য দায়ী এবং হাইড্রোজেন কতটুকু প্রেসারের জন্য দায়ী। তো এই নাইট্রোজেন যতটুকু প্রেসারের জন্য দায়ী সেটা হলো নাইট্রোজেনের আংশিক চাপ, অক্সিজেন যতটুকু প্রেসার তৈরির জন্য দায়ী সেটা হলো অক্সিজেনের আংশিক চাপ, আর হাইড্রোজেন যতটুকু প্রেসারের জন্য দায়ী সেটা হলো হাইড্রোজেনের আংশিক চাপ। তাহলে আমরা আংশিক চাপ কাকে বলে সেটা বোঝার চেষ্টা করি। খেয়াল করেন, আমাদের সাপোজ ধরো চিন্তা করো, এখানে আংশিক চাপকে যখন আমরা বলে থাকি, সাপোজ ধরো পি অফ n2 ইকুয়াল টু আমরা লিখি x অফ n2 ইনটু পি। x অফ n2 কি? এটাকে বলা হয় মোল ভগ্নাংশ। তাহলে ভাইয়া বলেন তো আমাদের নেক্সট কোশ্চেন কি হবে? আমাদের আংশিক চাপের পরে আমাদের নেক্সট কোশ্চেন হবে মোল ভগ্নাংশ কাকে বলে। খেয়াল করে দেখেন ভাইয়া, আমাদের এখানে মোট মোল সংখ্যা কত? টোটাল মোল সংখ্যা n টোটাল আমরা যদি বের করতে চাই, আমাদের টোটাল মোল সংখ্যা হবে 7 প্লাস 5 প্লাস 3। তাহলে 7 প্লাস 5 প্লাস 3 ইকুয়াল টু 15 মোল। তাহলে আমাদের টোটাল মোল সংখ্যা কত? 15। তাহলে এখন আমরা একটু যদি খেয়াল করি যে আমাদের মোল ভগ্নাংশ কত হবে, নাইট্রোজেনের মোল ভগ্নাংশ কত হবে, সেক্ষেত্রে আমরা বলবো দেখো মোল ভগ্নাংশ ইকুয়াল টু হলো মোট মোল দিয়ে আমরা ভাগ করব আমাদের নাইট্রোজেনের মোল সংখ্যাকে। তাহলে আমরা যেটা পাবো সেটা হলো নাইট্রোজেনের মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। তাহলে আমরা পেয়ে যাব নাইট্রোজেনের আংশিক চাপ। তাহলে ভাইয়া এবার তোমাদের কাছে আমার কোশ্চেন, আপনারা এখন আপনাদের এখানে নাইট্রোজেনের মোল দেওয়া আছে, মোট মোল সংখ্যা দেওয়া আছে, মোট চাপ দিয়ে দেওয়া আছে। তোমরা এখন আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দাও আমাদের মোট নাইট্রোজেনের আংশিক চাপ কত হবে। এখনই আমরা খুব দ্রুত কমেন্ট বক্সে তোমরা আমাদের অ্যান্সারটি জানিয়ে দাও। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই অলরেডি জয়েন করেছে। আমাদের সাথে আছে বিডি হামজা, মাসুদ মহিউদ্দিন, মিতুল, মোহাম্মদ জামাল হোসেন, হার্লে কুইন চলে এসেছে আমাদের ক্লাস করতে, কংগ্রেচুলেশন। আরিফুল হক আরিফ, আমাদের সাথে আছে মিজানুর রহমান, সাব্বির নোমান, নাসিম রেজা,
আরমান হোসেন অতনু আছে কলাবাগান থেকে, নাদিম খান আছে রাজু উত্তরা মডেল কলেজ থেকে, শহীদুজ্জামান আছে আমাদের সাথে। আমাদের কোশ্চেন ছিল তোমাদের কাছে যে আমাদের নাইট্রোজেনের আংশিক চাপ এই ম্যাথটিতে কত হবে, যেখানে তোমাদের নাইট্রোজেনের মোল সংখ্যা দেওয়া আছে, টোটাল মোল সংখ্যা দেওয়া আছে এবং টোটাল চাপ দিয়ে দেওয়া আছে। আমাদের অলরেডি অনেকেই সঠিক অ্যান্সার দেওয়া শুরু করেছে। নিহিতা নিয়ে আমাদের সঠিক অ্যান্সার দিয়েছে, নাদিম খান আমাদের সঠিক অ্যান্সার দিয়েছে, আদিব আক্তার আমাদের সঠিক অ্যান্সার দিয়েছে, আব্দুর রাজ্জাক সঠিক অ্যান্সার দিয়েছে, ফাহিম আবরার, অতুল সঠিক অ্যান্সার দিয়েছে, নাদিম শরীফ, ফয়জুল হক, অয়ন আমাদের সঠিক অ্যান্সার দিয়েছে। ধন্যবাদ সবাইকে। আমাদের এই ম্যাথটি খুবই সহজ ছিল। আমাদের নাইট্রোজেনের মোল সংখ্যা ছিল 7, আমাদের টোটাল মোল সংখ্যা ছিল 15 এবং আমাদের টোটাল চাপ ছিল 30। এখানে আমরা যদি 15কে 30 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা পাচ্ছি 2, তাহলে আমাদের টোটাল নাইট্রোজেনের আংশিক চাপ আসবে 14 অ্যাটমসফেরিক প্রেসার। তাহলে এখন তোমাদের কাছে কোশ্চেন ভাইয়া, নাইট্রোজেনটা তো আমরা খুব সহজেই বের করে ফেলতে পেরেছি, তাহলে আমাদের অক্সিজেন এবং হাইড্রোজেনের আংশিক চাপ কত হবে সেটা তোমরা এখনই আমাদের কমেন্ট বক্সে দ্রুত জানিয়ে দাও। কারণ তোমরা যেহেতু নাইট্রোজেনটা অনেকেই বের করতে পেরেছো, তাহলে অক্সিজেন এবং হাইড্রোজেনের আংশিক চাপ কত হবে সেটা এখনই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। দেখতে পাচ্ছি অনেকেই অলরেডি আমাদের কমেন্ট করা শুরু করেছে। সঠিক অ্যান্সার নাইট্রোজেনটা অনেকেই দিয়েছে। পরবর্তীতে আমাদের মেহরাব হিমেল, একে মুরাদুজ্জামান, রাফিউল ইসলাম রনি অনেকে আমাদের অ্যান্সার দেওয়া শুরু করেছে। নাদিম খান সঠিক অ্যান্সার দিয়েছে, রাফিউল ইসলাম রনি সঠিক অ্যান্সার দিয়েছে, মিজানুর রহমান অলরেডি আমাদের অক্সিজেন এবং হাইড্রোজেনটা সঠিক অ্যান্সার দিয়ে দিয়েছে। নাদিম শরীফ সঠিক অ্যান্সার দিয়েছে, আমেনা মজুমদার উষা সঠিক অ্যান্সার দিয়েছে, নিহিতা নিয়া সঠিক অ্যান্সার দিয়েছে। অসাধারণ অসাধারণ, তোমাদের রেসপন্স থেকে সত্যি ভালো লাগছে। তোমরা এত সুন্দর এত দ্রুত আমাদেরকে এই ম্যাথগুলো করে দিচ্ছ, আমরা সত্যি অভিভূত। দেখো আমাদের অক্সিজেনের আংশিক চাপ কত হবে? অক্সিজেনের আংশিক চাপ হবে অক্সিজেনের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা ইনটু মোট চাপ, ইকুয়াল টু আসবে আমাদের 10 অ্যাটমসফেরিক চাপ। অনুরূপভাবে আমাদের হাইড্রোজেনের আংশিক চাপ হবে হাইড্রোজেনের মোল সংখ্যা ডিভাইডেড বাই মোট মোল সংখ্যা ইনটু মোট চাপ, ইকুয়াল টু আসবে আমাদের 6 অ্যাটমসফেরিক চাপ। যারা সঠিক অ্যান্সার দিয়েছো তাদের সবাইকে অসংখ্য অভিনন্দন। এর পরবর্তীতে আমাদেরকে নীরব অলি, শাহাদাত হোসেন জয়েস, মোহাম্মদ সাব্বির হায়দার আদনান, আব্দুর রাজ্জাক সবাই আমাদেরকে সঠিক অ্যান্সার দিয়েছে। শহীদুজ্জামান আমাদের সাথে জয়েন করেছে, ওয়ালিউল্লাহ জয়েন করেছে আমাদের সাথে। তো তাহলে দেখো আমাদের আংশিক চাপের মূল কনসেপ্টটা হলো আমাদের টোটাল যতটুকু চাপ আছে তার ভিতরে একটা নির্দিষ্ট গ্যাস যতটুকু চাপের জন্য দায়ী সেটাকে আমরা বলবো ওই গ্যাসের আংশিক চাপ। এখন আংশিক চাপটা কিভাবে বের করব? মোল ভগ্নাংশ ইনটু মোট চাপ। মোল ভগ্নাংশ কিভাবে বের করব? একটা নির্দিষ্ট গ্যাসের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা, সেটাকে আমরা বলবো মোল ভগ্নাংশ। সেটার সাথে মোট চাপকে গুণ করে দিব, আমরা পেয়ে যাব ওই গ্যাসের আংশিক চাপ। তাহলে আংশিক চাপ কনসেপ্ট আমাদের ক্লিয়ার, ডান। সো তোমাদের রেসপন্স থেকে সত্যি আমার খুবই ভালো লাগছে যে সবাই খুব সানন্দে আমাদের সাথে জয়েন করেছো। এখন আসো ডাল্টন তাহলে আংশিক চাপ নিয়ে কি সূত্র দিয়েছে সেটা আমরা একটু ধুমধাম দেখে ফেলি। দেখে ফেলেন, আমাদের ডাল্টন যেটা বলেছে যে কোন গ্যাসীয় মিশ্রণে গ্যাসগুলোর আংশিক চাপের সমষ্টি মোট চাপের সমান। একটু আগে আমরা যে ম্যাথটা করেছিলাম ওইখানে আমাদের মোট চাপ কত ছিল? 30 অ্যাটমসফেরিক। আমাদের গ্যাসীয় মিশ্রণে কে কে ছিল মনে আছে? নাইট্রোজেন ছিল, অক্সিজেন ছিল, হাইড্রোজেন ছিল। নাইট্রোজেনের আংশিক চাপ ছিল আমাদের 14 অ্যাটমসফেরিক। আমাদের অক্সিজেনের আংশিক চাপ ছিল 10 অ্যাটমসফেরিক। আর আমার হাইড্রোজেনের আংশিক চাপ ছিল কত? 6 অ্যাটমসফেরিক। এই তিনটাকে যদি আমি যোগ করি তাহলে দেখো তো আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি P of N2 plus P of O2 plus P of H2।
ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি 14 প্লাস 10 প্লাস 6 ইকুয়াল টু 30 অ্যাটমসফেরিক। দেখো তো এই চাপটা কার সমান? এই চাপটা মূলত টোটাল চাপের সমান। তাহলে দেখো আমরা ডালটনের আংশিক চাপ এর সূত্র যেটা বলেছে তার মূল কথাটুকু কিন্তু আমরা আগেই পড়ে ফেলেছি। এখন আমরা একটু এইটার ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনটা একটু দেখার চেষ্টা করব। দেখো আমাদের একটা সূত্র আমরা একটু আগের ক্লাসে শিখেছি, সেটা কি? পিভি ইকুয়াল টু এন আর টি। এখন ধরো আমাদের যদি একটা গ্যাসীয় মিশ্রণ থাকে, আমরা আবার যদি আঁকি ওই বক্সটা, যে আমাদের এখানে নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে। তাহলে দেখো আমরা নাইট্রোজেনের জন্য যদি সমীকরণটা লিখি তাহলে কি হবে? নাইট্রোজেনের আংশিক চাপ P(N2) ইন্টু V ইকুয়াল টু হবে নাইট্রোজেনের মোল সংখ্যা N(N2) ইন্টু RT। তাহলে নাইট্রোজেনের জন্য যখন আমরা সমীকরণটি লিখবো তখন আমার নাইট্রোজেনের চাপ ইন্টু আয়তন, নাইট্রোজেনের মোল সংখ্যা ইন্টু RT। অনুরূপভাবে আমরা যদি অক্সিজেনেরটা লিখি তাহলে কি পাবো? P(O2) ইন্টু V ইকুয়াল টু NO2 ইন্টু RT। আমরা যদি হাইড্রোজেনেরটা লিখি তাহলে পাবো P(H2) ইন্টু V ইকুয়াল টু NO(H2) ইন্টু RT। এখন ভাইয়া আমরা যদি তিনটা যোগ করে দেই তাহলে প্রথমে আমরা এখান থেকে একটু সাজিয়ে নিতে পারি। আমরা এখান থেকে যদি জাস্ট অনলি P(N2) টা চাই তাহলে আমরা কি পাবো দেখো তো? আমরা তখন পাবো P(N2) ইকুয়াল টু NO(N2) RT বাই V। অনুরূপভাবে পাবো P(O2) ইকুয়াল টু হবে NO2 RT বাই V। অনুরূপভাবে আমরা হাইড্রোজেনের জন্য পাবো P(H2) ইকুয়াল টু NO(H2) RT বাই V। তাহলে দেখো এখন এগুলো হলো প্রত্যেকের আংশিক চাপ। এই আংশিক চাপগুলোকে আমরা যদি এখন যোগ করে দেই তাহলে আমরা টোটাল চাপ পাই কিনা সেটাই আমরা এখন দেখার চেষ্টা করব। তাহলে দেখো আমরা মোটামুটি P(N2), P(O2), P(H2) এগুলো আমরা নির্ণয় করে ফেলেছি। এখন আমরা এই তিনটা যোগ করব। যোগ করে কি পাই দেখো? P(N2) প্লাস P(O2) প্লাস P(H2) ইকুয়াল টু আমরা দেখো পাচ্ছি কি RT বাই V। যদি আমরা কমন নেই তাহলে আমরা পাবো এখানে NO(N2) প্লাস NO2 প্লাস NO(H2) রাইট। তাহলে দেখো তো আমার নাইট্রোজেনের মোল সংখ্যা, অক্সিজেনের মোল সংখ্যা আর হাইড্রোজেনের মোল সংখ্যা, এগুলোর যোগফলটা কার সমান হবে? এগুলোর যোগফল হবে আমার টোটাল মোল সংখ্যার সমান। তাহলে আমার টোটাল মোল সংখ্যাকে আমরা তখন লিখতে পারি N RT বাই V। আর আমার তখন এই চাপটাকে আমরা তখন বলতে পারবো কি দেখো তো? আমরা যদি টোটালটার জন্য লিখি PV ইকুয়াল টু NRT তাহলে আমার P ইকুয়াল টু হবে কি দেখো? N ইন্টু RT বাই V। এখানে N হলো টোটাল মোল সংখ্যা। তাহলে আমি তখন N ইন্টু RT বাই V বদলে কি লিখতে পারি দেখো? টোটাল চাপ বা P লিখতে পারি। তাহলে দেখো আমার ডালটনের আংশিক চাপ সূত্র যে গাণিতিক ব্যাখ্যাটা সেটা আমরা শিখে গেলাম, যে আমার P টোটাল বা P ইকুয়াল টু হবে প্রত্যেকটি উপাদানের আংশিক চাপের সমষ্টির যোগফল। তাহলে আমরা কি মোটামুটি ডালটনের আংশিক চাপ সূত্রটা বুঝতে পেরেছি তো? তাহলে সেটা যদি বুঝে থাকি তাহলে আমরা এখন ডালটনের আংশিক চাপ সূত্র দিয়ে ম্যাথগুলো কিরকম হতে পারে বা মিশ্রণগুলো কতভাবে তৈরি হতে পারে সেগুলো একটু আমরা বোঝার চেষ্টা করব। খেয়াল করো ভাইয়া, আমাদের ধরো একটা বাক্সে অক্সিজেন গ্যাস আছে, আরেকটা বাক্সে আমাদের আছে হলো নাইট্রোজেন গ্যাস। তাহলে দেখো এটা হলো আমার একটা পাত্র যেটাতে নাইট্রোজেন গ্যাস আছে, আর এটা আমার আরেকটা পাত্র যেটাতে কি আছে? অক্সিজেন গ্যাস আছে। এখন আমি কি করলাম, এই দুটো পাত্রর আয়তনকে আমরা ধরলাম V1, এইটার আয়তনকে ধরলাম V2, আমার এইটার প্রেসারকে আমি ধরলাম P1, এটার প্রেসারকে আমরা ধরলাম P2। এখন চিন্তা করো, আমার এটা দুইটা বক্সে আছে, এখানে
এই বক্সে আছে হলো অনলি নাইট্রোজেন গ্যাস, যেখানে V1 P1 তার হলো আয়তন এবং প্রেসার। এখানে আছে অনলি অক্সিজেন গ্যাস, যেখানে আমার আয়তন এবং প্রেসার হবে V2 এবং P2। তাহলে দেখো, আমাদের যদি আমি এই দুটো বক্সকে কানেক্ট করে দিই একটা পাইপ দিয়ে আমি কানেক্ট করে দিলাম, তখন নাইট্রোজেন গ্যাস কি এক জায়গায় থাকবে? তখন নাইট্রোজেন গ্যাস এখানেও থাকবে, নাইট্রোজেন গ্যাস এই বক্সেও থাকবে, এখানেও অক্সিজেন গ্যাসও থাকবে। তার মানে কি, তখন একটা গ্যাসীয় মিশ্রণ তৈরি হবে। এই গ্যাসীয় মিশ্রণ যখন তৈরি হলো, তখনই আমাদের কনসেপ্ট আসবে নতুন আরেকটা কনসেপ্ট, সেটা কি, এখানে আংশিক চাপের কনসেপ্টটা চলে আসবে। তাহলে দেখো, এখন আমার পরিবর্তিত চাপ যেটা নাইট্রোজেনের, সেটা কি আমরা কি বলবো? নাইট্রোজেনের আংশিক চাপ। আমার অক্সিজেনের পরিবর্তিত চাপ যেটা, সেটাই কি আমার অক্সিজেনের আংশিক চাপ। তাহলে দেখো, প্রথম সূত্রের জন্য আমি যদি নাইট্রোজেনের জন্য আমাদের একেবারে আজকের দিনের প্রথম যে সূত্রটা ছিল, বয়েলের সূত্রটা যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি পাবো? P1 V1 ইকুয়াল টু পাবো P অফ N2। কারণ কি, এটা হলো আমার প্রাথমিক চাপ, প্রাথমিক আয়তন। এটা হলো আমার পরিবর্তিত চাপ, যেটাকে আমরা বলতেছি নাইট্রোজেনের আংশিক চাপ, ইনটু পরিবর্তিত আয়তন। পরিবর্তিত আয়তন কি? V1 প্লাস V2, V1 প্লাস V2। আর অক্সিজেনের জন্য আমার হবে P2 V2 ইকুয়াল টু হবে P অফ O2 ইনটু V1 প্লাস V2। তাহলে দেখো, এইখান থেকে আমি নাইট্রোজেনের আংশিক চাপের জন্য কি পাচ্ছি? P1 V1 ডিভাইডেড বাই V1 প্লাস V2। আর অক্সিজেনের আংশিক চাপের জন্য পাচ্ছি P2 V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2। এবার ভাইয়া, তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, একটা ছোট্ট ম্যাথ দিব, এটা তোমরা খুব দ্রুত এখন করে ফেলতে পারবে। ধরো, আমার এই পাত্রটার আয়তন হলো গিয়ে, প্রাথমিক চাপ ছিল P1 দিয়ে দিলাম আমি 30 অ্যাটমসফেরিক, আর V1 দিয়ে দিলাম আমি ধরো 2 লিটার, আর আমার P2 দিয়ে দিলাম আমি নাইট্রোজেন অক্সিজেনের জন্য যেটা ছিল সেটা দিলাম হলো 20 অ্যাটমসফেরিক, আর আমার V2 দিলাম হলো 3 লিটার। V2 আমরা দিলাম 3 লিটার। এখন ভাইয়া, তোমাদের কাছে আমাদের যে কোশ্চেন, সেটা হলো এই দুটো গ্যাসকে যদি আমরা মিশ্রণ তৈরি করি এই দুটো গ্যাস দিয়ে, তাহলে আমার টোটাল চাপ কত হবে? আমাদের কোশ্চেনটি হলো, আমাদের যদি এইখানে দুটি গ্যাসের মিশ্রণ তৈরি করি, তাহলে আমাদের টোটাল গ্যাসের চাপটি কত হবে? খেয়াল করো ভাইয়া, আমার আয়তন দেওয়া আছে এখানে প্রথম বক্সের যেটা, সেটা আয়তন দেওয়া আছে 2 লিটার, আর চাপ দেওয়া আছে 30 অ্যাটমসফেরিক। আর আমার পরবর্তী যে পাত্র, সেটা দেওয়া আছে 3 লিটার, আর চাপ দেওয়া আছে 20 অ্যাটমসফেরিক। এই দুটোকে আমি এখন জোড়া লাগাইছি, এখানে আছে নাইট্রোজেন গ্যাস, এখানে আছে অক্সিজেন গ্যাস। এই দুটোকে জোড়া লাগালে আমার মিশ্রণের মোট চাপ কত হবে, সেটা তোমরা আমাকে এখনই খুব দ্রুত অ্যান্সারটি জানিয়ে দাও কমেন্ট বক্সে। অনেকেই দেখে অ্যান্সার করা অলরেডি শুরু করে দিয়েছে। নাদিম শরীফ অ্যান্সার করেছে, বলেছে এটার মোট চাপ হবে 12 অ্যাটমসফেরিক। দেখা যাক, মাইনুর রহমান ইনান অ্যান্সার করেছে, ও বলেছে 24 অ্যাটমসফেরিক। ওকে, তাহলে আমরা দেখি, নবনী চক্রবর্তী নিতু অ্যান্সার করেছে 24 অ্যাটমসফেরিক, আরিফুল হক আরিফ বলেছে 24 অ্যাটমসফেরিক, রাহুল আহমেদ বলেছে 24 অ্যাটমসফেরিক, জোসেফাইন সনিক বলেছে 24 অ্যাটমসফেরিক। নাইস, সবার এত দ্রুত তোমরা এই ম্যাথটি করে ফেলেছো, তাই আমি খুবই আনন্দিত যে তোমরা এত দ্রুত জিনিসটা ক্যাচ করতে পেরেছো। অসাধারণ। নিহিতা নিয়া সঠিক অ্যান্সার দিয়েছে, আদিব আক্তার সঠিক অ্যান্সার দিয়েছে, আরিফুল হক আরিফ সঠিক অ্যান্সার দিয়েছে। অসাধারণ। আব্দুর রাজ্জাক আমাদের সঠিক অ্যান্সার দিয়েছে। নাইস। দেখো ভাইয়া, আমাদের ম্যাথটা করার খুব সহজ টেকনিক। আমরা এখানে প্রত্যেকটা আলাদা আলাদা আংশিক চাপ বের করব। আলাদা আলাদা আংশিক চাপ বের করে আমরা যোগ করে দিলেই আমরা কি পেয়ে যাব? টোটাল চাপ পেয়ে যাব। তাহলে আমাদের এখানে P অফ N2 ইকুয়াল টু কি হবে? আমরা একটু আগে বের করেছি, সেটা কি হবে? P1 V1 মানে হলো 2 ইনটু 30 ডিভাইডেড বাই V1 প্লাস V2, তার মানে এখানে 5। তাহলে আমার এখানে আসবে কত? এখানে যদি ভাগ করি, এখানে 6, তাহলে আসে এখানে 12 অ্যাটমসফেরিক প্রেসার। P অফ O2 ইকুয়াল টু হবে কত? দেখো তো,
3 into 20 divided by 5 টোটাল আয়তন ইকুয়াল টু আসবে কত 12 অ্যাটমসফেরিক। নাইস, প্রত্যেকটা আলাদা আলাদা চাপ কত 12 অ্যাটমসফেরিক। তাহলে আমার টোটাল চাপ কত হবে P টোটাল ইকুয়াল টু হবে P অফ N2 প্লাস P অফ O2, তার মানে 12 প্লাস 12 ইকুয়াল টু 24 অ্যাটমসফেরিক প্রেসার। তাহলে দেখো আমরা এখন খুব সহজেই এটার অ্যান্সারটা বের করে ফেলতে পারতেছি। আমাদের অনেকেই সঠিক অ্যান্সার দিয়েছে, আমাদের পরবর্তীতে আমাদেরকে আরো সঠিক অ্যান্সার দিয়েছে। দানিব বিন ইকবাল আমাদের সাথে, মোহাম্মদ সিয়াম আমাদের সঠিক অ্যান্সার দিয়েছে, রয় আয়ার সঠিক অ্যান্সার দিয়েছে, নাদিম শরীফ সঠিক অ্যান্সার দিয়েছে। আমাদের সাথে অলরেডি জয়েন করেছে সাজিদ আনোয়ার, আনোয়ার হোসেন আদিব আমাদের সাথে জয়েন করেছে। ওকে, দেখো ভাইয়া, তাহলে আমরা আমাদের এই আনসারটি খুব সহজেই সবাই আমরা দিয়ে দিতে পেরেছি। আরো একটা টাইপের ম্যাথ হতে পারে, এটা আরেকটা টাইপের ম্যাথ হতে পারে। সেটা কিরকম তোমাদেরকে দেখে। ধরো আমি সেম ম্যাথ, সেম ডাটা, আমি কিছু চেঞ্জ করব না, ডাটাটা যা আছে তাই থাকবে। জাস্ট বললাম এই দুটো পাত্রকে আমি ডিরেক্ট এখন আর কানেক্ট করব না, আমি এই দুটো পাত্রের সব গ্যাসকে একটা বড় 10 লিটারের পাত্রে ট্রান্সফার করে দিব। তখন তোমাকে জিজ্ঞেস করা হবে যে 10 লিটারের পাত্রে ট্রান্সফার যদি করে দেই তাহলে আমার টোটাল চাপ কত হবে। তখন তুমি কিভাবে অ্যান্সার করবে, একটা সহজ পদ্ধতি শিখিয়ে দিই। আমাদের V1 প্লাস V2 এটা কি ছিল, পরিবর্তিত আয়তন। এখন আমার পরিবর্তিত আয়তন কত, V1 প্লাস V2 না, এখন আমার পরিবর্তিত আয়তন হলো পুরো মোট পাত্রের আয়তনটা 10 লিটার। তাহলে আমরা বলতে পারি যে আগে আমরা যেখানে V1 প্লাস V2 দ্বারা ভাগ করেছি, V1 প্লাস V2 বদলে আমরা এখন ভাগ করব হলো শুধুমাত্র 10 দিয়ে বা 10 লিটার দিয়ে, কারণ এটা হলো আমার এই পাত্রটা আয়তন, যেই পাত্রতে পরবর্তীতে গ্যাসগুলো অবস্থান করতেছে। তাহলে দেখো তখন আমার P অফ O2 ইকুয়াল টু কত হবে আর P অফ N2 ইকুয়াল টু কত হবে সেটা বের করো, এবং আমার P টোটালটা কত হবে সেটা আমাদের সাথে সাথে এখনই কমেন্ট বক্সে একটু জানিয়ে দাও। আমাদেরকে অলরেডি কোশ্চেন শেষ করার আগেই আমাদেরকে অ্যান্সার দেওয়া শুরু করেছে আরিফুল হক আরিফ 12 অ্যাটমসফেরিক, মুহাইমুনুল ইসলাম বলেছে 12 অ্যাটমসফেরিক, মাইনুর রহমান ইনান বলেছে 12 অ্যাটমসফেরিক, ফাহিম আবরা অতুল বলেছে 12 অ্যাটমসফেরিক, সামিউল হক আমাদের সাথে ক্লাসে চলে এসেছে, তো সামিউল হক বলেছে 12 অ্যাটমসফেরিক, নীরব অলিক 12 অ্যাটমসফেরিক বলেছে, দানিব বিন ইকবাল, শেখ রাফাত, নবনী চক্রবর্তী, নিতু, আরিফুল হক আরিফ, সবাই আমাদের সঠিক অ্যান্সার দেওয়া শুরু করেছো তোমরা। নাইস, অসাধারণ। খেয়াল করে দেখো এই ম্যাথটা কিন্তু আমরা আরেকটা টাইপের ম্যাথ করে ফেলছি অলরেডি। আগে আমরা করেছি কানেক্টেড করে দিয়েছি, তখন এক টাইপের ম্যাথ ছিল। এখন আমরা যেটা করেছি সেটা হলো আমরা তো পুরো মিশ্রণ করেছি অন্য আরেকটা পাত্রে নিয়ে গিয়ে। তাহলে এখন আমাদের অ্যান্সার, পরিবর্তিত অ্যান্সারটাও তোমরা খুব দ্রুতই আমাদেরকে দিয়ে দিয়েছো, অসাধারণ। খেয়াল করো তাহলে এখানে P অফ O2 ইকুয়াল টু কি হবে, P1 মানে হলো 20 ইন্টু V1 ডিভাইডেড বাই টোটাল আয়তন 10। তাহলে 10 যদি হয় তাহলে এখানে থাকবে 6 অ্যাটমসফেরিক। P অফ N2 এখানে হবে, এখানে হলো 30, V অফ N2 ইকুয়াল টু হলো 2 ডিভাইডেড বাই 10 ইকুয়াল টু আসবে 6 অ্যাটমসফেরিক। আর আমার এই দুটোর যোগফল হবে আমার মোট চাপ, তাহলে 6 প্লাস 6 ইকুয়াল টু পাচ্ছি 12 অ্যাটমসফেরিক প্রেসার। তাহলে দেখো আমাদের এই 12 অ্যাটমসফেরিক প্রেসার এই অ্যান্সারটা যারা দিয়েছো তারা সবাই সঠিক অ্যান্সার দিয়েছে, এবং আমি দেখতে পাচ্ছি মোস্ট অফ দ্য স্টুডেন্টসই, মোস্ট অফ দ্য কে আমি যাদের দেখতে পাচ্ছি সবাই এখানে 12 অ্যাটমসফেরিক অ্যান্সার বলেছে। অসাধারণ, সবাই তোমরা সঠিক অ্যান্সার দিয়েছো, সবাইকে অভিনন্দন। তাহলে দেখো আমরা মোটামুটি ডাল্টনের আংশিক চাপ সূত্র আমাদের কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। আমরা এখন এখানে মোটামুটি 2 ধরনের ম্যাথ ছিল, আমরা 2 ধরনের ম্যাথ শিখেছি, আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্রের গাণিতিক ব্যাখ্যা শিখেছি, এবং আমরা বাস্তব ব্যাখ্যাও অনেকগুলো দেখে ফেললাম। এখন আমরা চলে যাব গ্রাহামের ব্যাপন সূত্রে। গ্রাহামের ব্যাপন সূত্রে যাওয়ার আগে তোমাদের প্রথমেই একটা কনফিউশন একটু ক্লিয়ার করে নেই। আমাদের অনেকের ভিতরে এই কনফিউশনটা রয়েছে, সেটা হলো ভাইয়া ব্যাপন আর নিঃসরণ দুইটার ভিতরে একটু তফাৎ আছে। ব্যাপন বলতে বোঝায় যে সাপোজ ধরো তুমি এখানে একটা সেন্টের বোতল রেখেছো, এখানে একটা সেন্টের বোতল আছে, যেখান থেকে হলো গিয়ে তুমি এটা যদি ওপেন করে রাখো তাহলে এখান থেকে সুগন্ধ তোমার চারপাশে, বাতাসের চারপাশে সেন্টের সুগন্ধ ছড়ায় পড়ে।
এখানে দেখো তুমি কি সেন্টটা প্রেস করেছো? না, সেন্ট প্রেস করার দরকার নেই। তুমি জাস্ট সেন্টের বোতলটাও যদি ওপেন রাখো, তুমি ঘরের এক কোণায় রেখে দিলে আরেক কোণা থেকে তুমি হলো গিয়ে সেন্টের ঘ্রাণটা পাবে। কারণ ওইখানে তোমার কোনো ধরনের এক্সট্রা প্রেসার তুমি অ্যাপ্লাই করো নাই, ওইখানে তুমি জাস্ট ওপেন রেখেছো এবং ওই গ্যাসীয় অণুগুলো স্বতঃস্ফূর্তভাবে বিচরণ করেছে। এই স্বতঃস্ফূর্তভাবে যখন গ্যাসীয় অণুগুলো যাবে বা অণুগুলো যখন মুভমেন্ট করবে স্বতঃস্ফূর্তভাবে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে, তখন সেটাকে আমরা বলবো ব্যাপন। এখন তুমি আরেকটা জিনিস চিন্তা করো, ধরো একটা বাক্স আছে, বাক্সের ভিতরে ধরো কোন একটা ছিদ্র করে দেওয়া আছে, ছোট্ট একটা ছিদ্র আছে, বাক্সের ভিতরে অনেক ধরনের গ্যাস আছে। এখন সাপোজ ধরো আমি যদি এইখানে একটা ধরো পিস্টনের মতো আছে, আমি পিস্টন দিয়ে যদি এই জায়গায় চাপ দিই, তাহলে কি হবে? এইখান থেকে গ্যাসীয় অণুগুলো বের হয়ে যাবে। দেখো এখান থেকে গ্যাসীয় যে অণুটা বের হবে, এটা কার কারণে হচ্ছে? আমার পিস্টনের চাপের কারণে হচ্ছে। আমি যখন বল প্রয়োগ করে বা চাপ প্রয়োগ করে অণুগুলোকে মুভমেন্ট করাচ্ছি, তখন সেটাকে আমরা বলবো নিঃসরণ। আর যখন স্বতঃস্ফূর্তভাবে হবে, তখন সেটাকে আমরা বলবো ব্যাপন। সো নিঃসরণ বা নিঃসরণে আরো একটা বাংলা আছে যেটাকে আমরা বলে থাকি অনুব্যাপন। সো নিঃসরণ এবং অনুব্যাপনের সাথে আমরা ব্যাপনের পার্থক্যটা বুঝতে পেরেছি। তো দুটাই হবে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে, বাট একটাতে আমরা বাহ্যিক বল প্রয়োগ করব নিঃসরণে, আর ব্যাপনে কোনো ধরনের বাহ্যিক বল প্রয়োগ ছাড়া এটা স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হবে। তাহলে এবার আসি আমরা গ্রাহামের ব্যাপন সূত্রে। গ্রাহামের ব্যাপন সূত্র বলেছে, গ্রাহামের ব্যাপন সূত্র এখানে বলা হয়েছে যে আমার কোন গ্যাসের ব্যাপনের হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। মুখে বললে ব্যাপারটা অনেক কঠিন হয়ে যাচ্ছে, তাহলে দেখো আমরা লিখে ফেলি। কোন গ্যাসের ব্যাপনের হার তার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে দেখো আমি যদি ব্যাপনের হার ইকুয়াল টু যদি ধরি আর, যে ব্যাপনের হার ইজ ইকুয়াল টু আমরা ধরলাম আর, তাহলে আমরা বলতে পারি আর is inversely proportional to root over d। এখানে d কি? গ্যাসের ঘনত্ব ইকুয়াল টু আমরা ধরে নিয়েছি d। তাহলে দেখো r is inversely proportional বা ব্যস্তানুপাতিক। কার ব্যস্তানুপাতিক? d এর বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা যদি এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আনি আর ইকুয়াল টু, তাহলে কি লিখতে পারি? k ইন্টু 1/√d। তাহলে দেখো ভাইয়া, আমরা যদি r1 ইকুয়াল টু লিখবো k ইন্টু 1/√d1, অনুরূপভাবে লিখতে পারি r2 ইকুয়াল টু k ইন্টু 1/√d2। তাহলে এখন ভাইয়া তোমাদের কাছে আমার কোশ্চেন, বলো তো ভাইয়া r1/r2 ইকুয়াল টু কত হবে? r1 ইকুয়াল টু হলো k/√d1, r2 ইকুয়াল টু হলো k/√d2। তাহলে r1/r2 ইকুয়াল টু কত হবে? তোমরা আমাদেরকে কমেন্টে অ্যানসারটি জানিয়ে দাও। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অলরেডি জয়েন করেছে তানভীর আহমেদ, আব্দুর রাজ্জাক, মোহাইমিনুল ইসলাম, তারপরে নাদিম শরীফ জয়েন করেছে, তারপরে মাইনুর রহমান ইনান বলেছে √d1 /√d2। নাইস, মাইনুর রহমান ইনান আমাদের সঠিক অ্যান্সার দিয়েছে। মাইনুর রহমান ইনান বলেছে r1/r2 ইকুয়াল টু হবে হলো √d2/d1। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে কে কাটাকাটি হয়ে যাচ্ছে, তখন আমার চলে আসছে √d2/d1। এখন ভাইয়া তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন, আমরা জাস্ট এটা তো হলো আমাদের ডিরেক্ট গ্রাহামের ব্যাপন সূত্র থেকে প্রাপ্ত যে সমীকরণ সেটা। এখন আমরা আরো কিছু
অনুসিদ্ধান্ত তৈরির চেষ্টা করব, ঠিক আছে? সাপোজ ধরো আমাদের ডি ইকুয়াল টু আমরা কি জানি, ডি ইকুয়াল টু আমরা জানি এম বাই ভি। তাহলে খেয়াল করো ভাইয়া, ডি ইকুয়াল টু আমরা জানি ভর ডিভাইডেড বাই আয়তন। এবার তাহলে আপনারা আমাকে একটু বলেন তো ভাইয়া, সাপোজ ধরো D1 একটা গ্যাস, যেটার ভর হলো M1 আর আয়তনকে আমরা বলবো কি V1। এখন আমরা একটা জিনিস তো জানি, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে বা এসটিপি তে সকল গ্যাসের মোলার আয়তন কি হবে, কনস্ট্যান্ট। তাহলে এবার দেখো, যদি সকল গ্যাসের মোলার আয়তনটা কনস্ট্যান্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি D1 ইকুয়াল টু কি লিখতে পারি, দেখো তো M1 ডিভাইডেড বাই V। কারণ আমার ভিটা কি তখন কনস্ট্যান্ট, কারণ তখন সেটা গ্যাস ভেদে ডিফারেন্ট হবে না। আর M1টা কি হবে, তখন তার ভর বা মোলার ভর। এখন অনুরূপভাবে আমরা কি লিখতে পারি, D2 ইকুয়াল টু কি লিখতে পারি, M2 বাই V। সুতরাং আমরা D2 বাই D1 ইকুয়াল টু কি লিখতে পারি, VV কাটে চলে যাচ্ছে, তখন পাচ্ছি হলো M2 বাই M1। অতএব আমরা দেখো, এই যে আমাদের যে গ্রাহামের ব্যাপন সূত্রটা ছিল সেইখানে থেকে, এটা থেকে আমরা আরো একটা অনুসিদ্ধান্ত যেতে পারি। সেটা হলো আমরা D2 বাই D1 এর বদলে তখন আবার M2 বাই M1 বসায় দিব। M2 বাই M1 যদি বসিয়ে দেই, তাহলে আমরা কি পাচ্ছি, M2 বাই M1 যদি বসিয়ে দেই, তাহলে আমরা পাবো R1 বাই R2 ইকুয়াল টু হবে M2 বাই M1। তাহলে আমরা এতটুকুই বুঝতে পেরেছি। নাইস। এইবার খেয়াল করে দেখেন ভাইয়া, আমাদের এতটুকু আমরা মোটামুটি সবাই বুঝেছি। এখন খেয়াল করে দেখি আমরা R1 বা গ্রাহামের ব্যাপন সূত্র, R1 হলো গিয়ে তোমার ব্যাপনের হার। ব্যাপনের হার বলতে কি বোঝায়, R1 বা ব্যাপনের হার বলতে আমাদের এখানে কি বোঝাচ্ছে সেটা একটু খেয়াল করি। R ইকুয়াল টু, যেহেতু ব্যাপনের হার ইকুয়াল টু হবে হলো গিয়ে V বাই T, যে আমার একক সময়ে যতগুলো কতটুকু আয়তন গ্যাস ব্যাপিত হয়েছে, তার মানে হলো ব্যাপনের হার ইকুয়াল টু হলো একক সময় কতগুলো গ্যাস ব্যাপিত হয়েছে। তাহলে এখন একটা জিনিস চিন্তা করো ভাইয়া, R ইকুয়াল টু হলো V বাই T। তাহলে এখন আমরা যদি নির্দিষ্ট আয়তনের গ্যাস ব্যাপিত হতে কত সময় লাগে সেটা যদি আমি বের করার চেষ্টা করি, সাপোজ ধরো আমার অক্সিজেন গ্যাস আছে 2 লিটার, সেটা ব্যাপিত হতে যতটুকু সময় লাগে, আমার হাইড্রোজেন গ্যাস যদি ব্যাপিত হতে হয় তাহলে কতটুকু সময় লাগবে ওই 2 লিটারই যদি হয় তার আয়তন। তাহলে সেই ক্ষেত্রে হলো কি আমরা কিভাবে করব ম্যাথটা, দেখো সাপোজ ধরো আমার R1, যেহেতু আমরা বলেছি কি একই আয়তন, ব্যাপনের সময়টা আমাদের দরকার, তাহলে আমরা ভিটাকে এখন কি ধরবো, কনস্ট্যান্ট। তাহলে R1 ইকুয়াল টু লিখতে পারি V বাই T1 এক নম্বর গ্যাসের জন্য, আর 2 নং গ্যাসের জন্য আমরা লিখতে পারি R2 ইকুয়াল টু V বাই T2। তাহলে এবার একটা জিনিস খেয়াল করো ভাইয়া, আমরা যদি R1 বাই R2 করি, R1 বাই R2 যদি করি, তাহলে কি আসতেছে T2 বাই T1। তাহলে দেখো ভাইয়া, আমরা এই সূত্রটিকে দুই পাশে এক্সটেন্ড করতে পারতেছি। আমরা এখানে লিখতে পারি তখন কি T2 বাই T1। এখন ভাইয়া আমরা খুব সহজ একটা ম্যাথ করব, একেবারে সহজ একটা ম্যাথ। দেখেন, আমাদের আগে ছোট্ট কিছু জিনিস আমরা আগে একটু বুঝে নেই। যেহেতু আমার আণবিক ভরের সাথে বা মোলার ভরের সাথে আমার ব্যাপনের হারের সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। তার মানে একটা জিনিস খেয়াল করো, তোমার যার ভর বেশি সে আস্তে দৌড়াবে, আর যার ভর কম সে কি হবে, জোরে দৌড়াবে। এটা কিন্তু একবারে আমাদের বাস্তব জীবনের সাথে মিলে যায়। সাপোজ ধরো আমার মতো একজন স্লিম ব্যক্তি যদি কোনো দৌড়ে অংশগ্রহণ করে, তাহলে সে কি অবভিয়াসলি জোরে দৌড়াবে। আর যদি ধরো সাপোজ কার কথা বলা যায়, স্বামীর ভাইয়া, না স্বামীর ভাইয়াকে আমি কিছু বলবো না, ঠিক আছে, স্বামীর ভাইয়া যদি আমার সাথে দৌড়ে, তাহলে স্বামীর ভাই কি আমার সাথে পারবে, কারণ স্বামীর ভাইয়া কি আমার থেকে, ঠিক আছে। তাহলে এখন দেখেন তো অ্যাকচুয়ালি কি হচ্ছে, মূলত যেটা বলতে যাচ্ছি যে একটা চিকন ব্যক্তি আর একটা মোটা ব্যক্তি যদি একত্রে দৌড় দেওয়া শুরু করে, তাহলে কি চিকন ব্যক্তি স্বাভাবিকভাবেই
জোরে দৌড়াবে, আর মোটা ব্যক্তি কি স্বাভাবিকভাবে আস্তে দৌড়াবে। এখন চিন্তা করে দেখেন ভাইয়া, যে আমার গ্যাসের ক্ষেত্রেও একই কথা, যে গ্যাসের ভর বেশি সে আস্তে দৌড়াবে, যে গ্যাসের ভর কম সে কি জোরে দৌড়াবে। সো এটা একেবারে আমাদের বাস্তব জীবনের সাথে মিলে যায়, সুতরাং এটা আমরা খুব সহজে মনে রাখতে পারবো। এখন আমরা ছোট্ট একটি ম্যাথ করবো, আসেন। ধরো তোমার 2 লিটার অক্সিজেন গ্যাস ব্যাপিত হতে সময় লাগে 16 সেকেন্ড। তাহলে একই আয়তন হাইড্রোজেন গ্যাস ব্যাপিত হতে কত সময় লাগবে? এই ম্যাথটি খুবই সোজা, আমাদের এখানে সবগুলো সূত্র এখানে দেওয়া আছে, কোনটার সাথে কোনটা কোরিলেট করবে জাস্ট একটু বোঝার চেষ্টা করো। আমার এখানে বলেছি কি আমরা একই আয়তন যখন বলেছি তার মানে কি খেয়াল করে দেখো, আমার একই আয়তন কথাটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করেছিলাম? এই সূত্রটার ক্ষেত্রে। আমার এখানে চেয়েছি কি সময়, সুতরাং আমার এই সূত্রটা লাগবে। আর যেহেতু হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাস বলেছি এবং এখানে কোনো ধরনের ঘনত্ব বা রেট বলা নাই, তার মানে আমার এখানে অবশ্যই আমরা হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসের আণবিক সংকেত থেকে আমরা সরাসরি কি বের করতে হবে? এদের মোলার ভর বের করতে পারবো। তাহলে এখন এই দুটো সমীকরণ ব্যবহার করে আমরা আমাদের অ্যান্সারটি বের করার চেষ্টা করব। তার আগে তোমরা একটু বের করার চেষ্টা করো এবং আমাদের কমেন্ট বক্সে এখনই জানিয়ে দাও। ওকে, দেখা যাচ্ছে আমাদের সাথে জয়েন করেছে ফিরোজ, মাসুদ মহিউদ্দিন মিতুল, সজিবুর রহমান আছে আমাদের সাথে, আজমাইন ফাহিক আছে, তারপরে মোহাম্মদ হাফিজ আল আসাদ আছে। হাফিজ আল আসাদ বলেছে ভাইয়া আপনি ফ্যাট। ভাইয়া তুমি আমাকে এভাবে বললা না, ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি অনেক স্লিম, ঠিক আছে, ব্যাপার না। ফিরোজ বলেছে সো ফানি। আজমাইন ফাহিক আছে, ভাইয়া দুইটা টিটু লিখছেন, অথবা কে লিখেছিল দেখতে হবে আসলে। ওকে, নিহিতা নিয়া অ্যান্সার দিয়েছে 64। সরি, আমার একটা ভুল হয়ে গিয়েছে, T2 এখানে T2/T1 হবে, সরি ভাইয়া, থ্যাংক ইউ। যারা বলেছো তাদের অনেক ধন্যবাদ। সাইফুল ইসলাম তোমাকে অনেক ধন্যবাদ। জোসেফাইন স্বর্ণিক অ্যান্সার আসছে 4 সেকেন্ড, নাইস। আব্দুর রাজ্জাক, নাদান শরীফ সবাই 64 বলতেছে। মিঠু ভুইয়া, ভাইয়া এখন ঠিক করা হয়েছে, দেখে নাও যে T2/T1 হবে এটা অ্যাকচুয়ালি। অনেকেই 64 বলতেছে অ্যান্সার, বাট আমাদের অ্যাকচুয়াল অ্যান্সারটা কি হবে সেটা আমরা এখনই বের করার চেষ্টা করব। তবে কয়েকজন আমাদের অলরেডি সঠিক অ্যান্সার দিয়েছে, এর ভিতরে জোসেফাইন স্বর্ণিককে অসংখ্য অভিনন্দন, সে আজকে সন্ধ্যার ক্লাস থেকে আমাদেরকে সঠিক অ্যান্সার দিয়ে যাচ্ছে। আমাদের সাথে আছে হলো রাজিন রিয়াজ আবেদিন, নীরব অলিক আছে, আদনান আছে, আব্দুর রাজ্জাক আছে। ওকে, দেখেন ভাইয়া, আমাদের একটা জিনিস একটু খুব ঠান্ডা মাথায় খেয়াল করি। আমাদের বলেছে, আমাদের দেওয়া আছে √m2/m1 ইকুয়াল টু হবে T2/T1। তাহলে আমরা কি লিখতে পারি? যে আমাদের √m1/m2 ইকুয়াল টু লিখতে পারি আমরা T1/T2। যেহেতু এখানে দুইটা গ্যাস অক্সিজেন আর হাইড্রোজেন গ্যাস, তাহলে আমরা লিখি M(O2) আর হাইড্রোজেনের জন্য লিখি M(H2). T1 এর জায়গায় লিখি T(O2) আর হাইড্রোজেনের জন্য লিখি T(H2). তাহলে এখন দেখেন আমার অক্সিজেনের মোলার ভর কত, আমরা সবাই একটু কমেন্টে জানিয়ে দেই। অক্সিজেনের মোলার ভর আমরা অনেকেই জানি, অক্সিজেন দ্বিপরমাণু গ্যাস, এখানে প্রত্যেকটা পরমাণুর পারমাণবিক ভর হলো 16। আমাদের অলরেডি অ্যান্সার দেওয়া শুরু করেছে। আমাদের অক্সিজেনের মূলত মোলার ভর হবে 32। তাহলে M(O2) ইকুয়াল টু হবে 32, আর M(H2) ইকুয়াল টু কত হবে? হাইড্রোজেনের দ্বিপরমাণু এবং প্রত্যেকটা পরমাণুর পারমাণবিক ভর হলো 1। তাহলে হাইড্রোজেন যেহেতু দ্বিপরমাণু, তাহলে হাইড্রোজেনের মোলার ভর হবে কত? 2। তাহলে এখন দেখো বলে দেওয়া আছে অক্সিজেনের T বা T(O2) ইকুয়াল টু দেওয়া আছে কত? 16 সেকেন্ড।
তাহলে আমার জিজ্ঞেস করেছে টি অফ এইচ টু ইকুয়াল টু কত। এখন দেখো ভাই আমরা ধুমধাম বের করে ফেলি। আমাদের এম অফ ও টুর জায়গায় আমরা এখন এগুলো ভ্যালুগুলো বসায় দিব। এম অফ ও টু ইকুয়াল টু হবে 32, এম অফ এইচ টু হবে 2, টি অফ ও টুর ভ্যালু হবে কত 16 দিয়ে দেওয়া আছে। তাহলে এবার দেখো ভাইয়া 32 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আসছে কত 16 ইকুয়াল টু 16 বাই টি অফ এইচ টু। দেখো ভাইয়া রুট ওভার 16 এর ভ্যালু আসবে 4, তাহলে টি অফ এইচ টু ইকুয়াল টু হবে 16 বাই 4 ইকুয়াল টু 4 সেকেন্ড। আমাদের অনেকেই এখন আমাদের সঠিক অ্যান্সার দিয়েছে। নাইস, আমাদেরকে সঠিক অ্যান্সার দিয়েছে আরিফুল হক আরিফ, আমাদের সঠিক অ্যান্সার দিয়েছে রাহুল আহমেদ, আমাদের সঠিক অ্যান্সার দিয়েছে শাহাদাত হোসেন চয়েস, নাদিম শরীফ, সবাই আমাদেরকে সঠিক অ্যান্সার দিয়েছে। অসাধারণ। মিজানুর রহমান আমাদেরকে সঠিক অ্যান্সার দিয়েছে, নিহিতা নিয়া সঠিক অ্যান্সার দিয়েছে। তাহলে এখন আমরা সবাই গ্রাহামের ব্যাপন সূত্র ব্যবহার করে যে কোনো গ্যাসের বা যে কোনো আননোন গ্যাসের আমাদের কিন্তু আমরা মোলার ভর বের করতে পারবো, ইভেন আমরা আমাদের সময়ও বের করতে পারবো। তো আমাদের এই সূত্রগুলো খুব কাজে দিবে আমাদের এই গ্রাহামের ব্যাপন সূত্র যখন আমরা ব্যবহার করে ম্যাথ করব। এখন আমরা চলে যাব আমাদের আজকের এই ক্লাসে সবচেয়ে অন্যতম গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো গ্যাসের গতিতত্ত্ব। গ্যাসের গতিতত্ত্ব নিয়ে আমাদের আগের ক্লাসেও যখন আমি পড়াচ্ছিলাম তখনও অনেকে কোশ্চেন করেছে যে ভাইয়া গ্যাসের গতিতত্ত্ব কি হবে। এবার গ্যাসের গতিতত্ত্ব থেকে আমাকে অনেকে কোশ্চেন করছে যে ভাইয়া সিআরএমএস কি বা আরএমএস বেগ কি, এই সব কিছু আমরা এখন এই মুহূর্তে জানার চেষ্টা করব। আমরা গ্যাসের যে গতিতত্ত্ব আছে, গ্যাসের গতিতত্ত্বের যে সমীকরণটি আছে সেইটা আমরা আগে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। আমরা তোমাদের প্রত্যেকটা জিনিসের পরিচয় জিজ্ঞেস করব। প্রত্যেকটা জিনিসের পরিচয় তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাবে। আমাদের গ্যাসের গতিতত্ত্বের যে সমীকরণ সেটা হলো PV ইকুয়াল টু 1/3 mNc স্কয়ার। আমরা সবাই জানি যে আমাদের P ইকুয়াল টু বুঝায় চাপ, আমাদের V ইকুয়াল টু বুঝায় আয়তন। আমাদের সবচাইতে বেশি কনফিউশন হয় দুইটা জিনিসের পরিচয় নিয়ে, একটা হলো M, একটা হলো N, C আর C। তাহলে আসো M এর পরিচয়টা কি হবে বলতো ভাইয়া, M কাকে বলে আর N কাকে বলে? আমাদের M এবং N এদের পরিচয়গুলো আমাদের কমেন্ট বক্সে এখনই জানিয়ে দাও। আমি একটু তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করতে আছি যে M আর N এর প্রবলেমগুলো আজকে আমরা সলভ করার আগে দেখে নিতে চাই যে M আর N বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। ওকে ভাইয়া, দেখা যাচ্ছে অনেকেই অ্যান্সার দেওয়া শুরু করেছে অলরেডি। আমাদের সাথে জয়েন করেছে নাদিম শরীফ, মারুফুল হক আছে আমাদের সাথে, প্রণব ভট্টাচার্য আমাদের সাথে আছে, আরিফুল হক আরিফ তো আমাদের সাথে ক্লাসে প্রথম থেকেই আছে। তো এখন দেখো আজমান ফাহিক আমাদেরকে বলেছে, মারুফুল আজমান ফাহিক আছে আমাদের সাথে। ওকে, দেখেন ভাইয়া আমাদের এই M বলতে মূলত কি বোঝায়? M বলতে বোঝায় মাস আর N বলতে বোঝায় মূল সংখ্যা। একজন বলেছে আতিফ আক্তাব। C হলো বর্গমূল গড় বর্গবেগ। নাইস। M ইকুয়াল টু ভর, N ইকুয়াল টু মূল সংখ্যা। হ্যাঁ, M ইকুয়াল টু বলেছে একজন আণবিক ভর, N ইকুয়াল টু হলো মূল সংখ্যা। হ্যাঁ দেখো এই যে আমাদের অ্যাকচুয়ালি প্রবলেমটা হয় এখানে যে আমাদের মূলত এই সমীকরণগুলো একেবারে অণু ধরে ধরে হিসাব করা। সো আমাদের এখানে এই যে সমীকরণটি আছে সেখানে M আর N এর ডেফিনিশনটা একটু ডিফারেন্ট। আমাদের এইখানে M এর ভ্যালু বলতে বোঝায় যে প্রতিটি অণুর ভর। M বলতে বোঝায় প্রতিটি অণুর ভর, আর N ইকুয়াল টু বোঝায় অণুর সংখ্যা। আবার বলতেছি এখানে M ইকুয়াল টু বোঝায় প্রত্যেকটি অণুর ভর, আর N ইকুয়াল টু বোঝায় এখানে অণুর সংখ্যা। তাহলে এইবার বলো তো ভাইয়া, আমি যদি M ইন্টু N করি তাহলে আমরা কি পাবো? M ইন্টু N করলে আমরা এখানে পাবো হলো পুরা গ্যাসের ভর। M ইন্টু N করলে আমরা পাচ্ছি কি? গ্যাসের ভর।
তাহলে আমরা আবার বলতেছি, এখানে m বলতে বোঝায় প্রত্যেকটি অণুর ভর, আর n ইকুয়াল টু বোঝায় এখানে অণুর সংখ্যা। সুতরাং তোমরা যারা এই বিষয়টি নিয়ে কনফিউজ ছিলে, তারা আশা করি তাদের বিষয়টি এখানে ক্লারিফাই করতে পেরেছো। এখন আসো ভাইয়া, সি বলতে কি বোঝায়? সি নিয়ে সি বার, এটাকে বলতে বোঝা হলো বর্গমূল গড় বর্গবেগ। এই জিনিসটা দেখে, এই নামটা শুনে অ্যাকচুয়ালি পরিচয়টা বুঝতে একটু সমস্যা হতে পারে, তার জন্য আমরা একটু এইটা নিয়ে ডিটেইলস আলোচনা করব যে সি বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়। সাপোজ চিন্তা করো, আমাদের একটা বাক্স আছে, বাক্সতে অনেকগুলো অণু ইচ্ছা মতো ঘোরাফেরা করতেছে। এখানে n সংখ্যক অণু আছে, এখানে অণু আছে কত সংখ্যক? n সংখ্যক অণু। আমার n এর ডেফিনেশন ওয়াইজ আমি এখানে বলতে পারি এখানে n সংখ্যক অণু আছে। দেখো ভাইয়া, প্রত্যেকটা অণুর কি আলাদা আলাদা বেগ আছে? 1 নাম্বার অণু যদি আমি এটাকে ধরি, 2 নাম্বার অণু এটাকে ধরবো, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার। তাহলে দেখো, আমার প্রথম অণুর বেগকে আমরা ধরবো v1, দ্বিতীয় অণুর বেগকে ধরবো v2, তৃতীয় অণুর বেগকে ধরবো v3। এভাবে আমরা n সংখ্যক অণুর জন্য আমরা প্রত্যেকটা অণুর আলাদা আলাদা বেগ পাবো। এখন দেখো, আমি যদি তাদের সবগুলো বেগে বর্গ করি এবং যোগ করি, তাহলে কি পাচ্ছি দেখো তো। ধরো v1 স্কয়ার, v2 স্কয়ার, v3 স্কয়ার, vn স্কয়ার ডট ডট ডট। দেখো, এটা হলো তাদের প্রত্যেকের কি বর্গবেগ। বর্গবেগের যদি আমি গড় বের করতে চাই, তাহলে কি করব বলো তো? বর্গবেগের গড় বের করতে চাই, তাহলে আমার কি করতে হবে? গড় বের করার সহজ সিস্টেম কি? সবাইকে যোগ করে দিব, যোগ করে দেওয়ার পরে আমি মোট সংখ্যা দ্বারা ভাগ করব। তাহলে দেখো, এখানে আমি কি পেলাম? বর্গবেগের সমষ্টি। বর্গবেগের সমষ্টিকে যদি আমি n দ্বারা ভাগ করি, তাহলে আমি কি পাবো? গড় বর্গবেগ। তাহলে গড় বর্গবেগ কাকে বলে সেটা বুঝেছি। তাহলে দেখো, প্রত্যেকটা অণুর বেগের বর্গের সমষ্টিকে আমি যদি তার সংখ্যা দ্বারা ভাগ করে দেই, তাহলে আমি পাবো গড় বর্গবেগ। এখন আমি এটাকে যদি রুট ওভার করি বা বর্গমূল করি এই ভ্যালুটা, তাহলে আমি যেটা পাবো সেটাকে আমি বলবো CRMS বা বর্গমূল গড় বর্গবেগ। তাহলে আমি CRMS বলতে কি বোঝায় সবাই বুঝতে পেরেছি। প্রত্যেকটি অণুর বর্গের সমষ্টি কে আমরা যদি তার সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে পাবো গড় বর্গবেগ, এবং তাকে যদি বর্গমূল করি, তাহলে আমি পাবো বর্গমূল অফ গড় বর্গবেগ। তাহলে CRMS কাকে বলে আমরা সবাই বুঝতে পেরেছি ভাইয়া? নাইস। এখন দেখো ভাইয়া, আমাদের এখানে 1/3 mc², এটাকে আমরা কিন্তু m আর n কে যদি গুণ করে দেই, তাহলে আমরা কি বলতে পারি দেখো তো ভাইয়া? m আর n কে যদি আমি গুণ করে দেই, তাহলে আমি এই জিনিসটাকে বলতে পারি গ্যাসের ভর। এখন আসো 1 মোল গ্যাসের জন্য, 1 মোল গ্যাসের জন্য আমি n ইকুয়াল টু কি লিখতে পারি? na বলতে কি বোঝায় আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও। na বলতে কি বোঝায়? n ইকুয়াল টু আমরা 1 মোল গ্যাসের জন্য ধরেছি na বলতে কি বোঝায়? na বলতে বোঝায় মূলত অ্যাভোগাড্রো সংখ্যা। এখন আসেন, অ্যাভোগাড্রো সংখ্যার মানটা কত সবাই আমরা বলি তো। অ্যাভোগাড্রো সংখ্যার ভ্যালুটা কত হবে? 6.02 × 10⁻23। তাহলে দেখো, অ্যাভোগাড্রো সংখ্যা ইকুয়াল টু পাচ্ছি কি আমি? 6.02 × 10⁻23। তাহলে আমি অ্যাভোগাড্রো সংখ্যাটা জানলাম। তাহলে দেখো, 1 মোল গ্যাসের জন্য আমার অণুর সংখ্যা হবে অ্যাভোগাড্রো সংখ্যার সমান। তাহলে এবার দেখো, আমি যদি মোল, প্রত্যেকটা অণুর ভর যদি আমার m হয়, আমি যদি তাকে অণুর সংখ্যা দ্বারা গুণ করি, তাহলে আমি কি পাবো? গ্যাসের ভর। আর 1 মোল গ্যাসের যে ভর, সেটাকে আমরা কি বলবো বলতো? মোলার ভর। 1 মোল গ্যাসের যে ভর, সেটাকে আমরা তখন কি বলবো বলতো ভাইয়া? মোলার ভর বলবো। তাহলে দেখো, আমি 1 মোল গ্যাসের জন্য যদি সমীকরণটা লিখি, তাহলে আমি এই m × n এর বিপরীতে তখন লিখতে পারি বড় হাতের M। তাহলে 1 মোল গ্যাসের জন্য আমি তখন লিখতে পারি PV = 1/3 mc²। তাহলে দেখো, 1 মোল গ্যাসের জন্য আমরা আরো একটা জিনিস লিখতে পারি, সেটা কি বলেন তো? আমরা জানি PV = nRT, আর এখানে n ছিল মোল সংখ্যা, তাহলে তখন আমার 1 মোলের জন্য আমার PV হবে কি? RT।
তাহলে সেটা যদি বসিয়ে দিই আমরা তখন পাচ্ছি কি RT ইকুয়াল টু 1/3 mc স্কয়ার। তাহলে তখন আমার c এর জন্য একটা ইকুয়েশন আমরা পেয়ে যাচ্ছি, c স্কয়ার ইকুয়াল টু তখন লিখতে পারি 3RT/m, আর তখন আমি c ইকুয়াল টু বলতে পারবো √3RT/m। তাহলে আমরা দেখো আমাদের নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটা নির্দিষ্ট গ্যাসের যদি আমার বর্গমূল গড় বর্গবেগ বের করতে বলে তখন আমরা লিখতে পারি c বার বা CRMS ইকুয়াল টু হবে √3RT/m। এখন তোমাদেরকে আমি ছোট্ট একটি ম্যাথ দিব, সেই ম্যাথটি তোমরা খুব দ্রুত করে ফেলবে। দেখো ভাইয়া যে আমার এই সূত্র যদি তোমরা জেনে থাকো যে c ইকুয়াল টু √3RT/m, তাহলে এখন ছোট্ট একটি ম্যাথ এখনই করে ফেলো। লেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তোমার বলা যায় কোন গ্যাসের CRMS ইকুয়াল টু 652.36 মিটার পার সেকেন্ড। ওই গ্যাসের আণবিক ভর ইকুয়াল টু কত? এই ম্যাথটি তোমরা এখনই খুব দ্রুত করে ফেলে আমাদেরকে এখনই কমেন্ট বক্সে অ্যান্সারটি জানিয়ে দাও। দেখো ভাইয়া এখানে কিছু জিনিসে আমরা অনেক বেশি ভুল করে থাকি, সেটা হলো গিয়ে আমরা যখন c ইকুয়াল টু √3RT/m বসাই সেইখানে আমাদের বেশিরভাগেরই একটা কমন মিস্টেক হয়ে থাকে। সেই মিস্টেকটা কি? আমরা r এর ভ্যালু বসাই 8.314 SI একক অনুসারে, আমরা t এর ভ্যালু 273 বসাবো বা যাই বসাবো, আমার পরম তাপমাত্রা বসাবো খুব সুন্দর করে। আমার c এর এককটা দেওয়া আছে মিটার পার সেকেন্ডে। তাহলে এইবার তোমাদের কাছে আমার একটা কোশ্চেন আছে ভাইয়া, আমার m এর যে ভ্যালুটা আসবে সেইটা কোন এককে আসবে? সেটা তোমরা আমাকে এখন কমেন্ট বক্সে একটু জানিয়ে দাও যে আমার r এর ভ্যালু 8.314 ধরেছি আর c এর একক দেওয়া আছে মিটার পার সেকেন্ড। তাহলে এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, m এর যে ভ্যালুটা আসবে সেটি কোন এককে আসবে? তুমি আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দাও। দেখা যাচ্ছে অনেকে আমার অ্যাভোগাড্রো সংখ্যা অ্যান্সার দিয়েছে, আব্দুর রাজ্জাক, আজমাইন ফাহিদ, প্রণব ভট্টাচার্য সবাই অ্যান্সার দিয়েছে। ত্রয়ী মিত্র খুব দ্রুতই আমাদের অ্যান্সারটা দিয়ে দিয়েছে। ত্রয়ী মিত্র বলেছে আমাদের এম এর একক আসবে কেজি এককে। নাইস। তাহলে আমার আজহারউদ্দিন বলেছে এম এর একক আসবে কেজিতে, শাহাদাত হোসেন জয়েস বলেছে কেজি এককে আসবে। ওকে, তাহলে এখন দেখো ভাইয়া যারা আমাদের ম্যাথটি সঠিকভাবে করতে পারবে তাদের সবারই অ্যান্সারটা এরকম আসার কথা। খেয়াল করো ভাইয়া, আমি যদি এখানে ভ্যালুগুলো বসাই, আমার CRMS এর ভ্যালু দেওয়া আছে 652.36, আমার 3 r এর ভ্যালু ধরবো 8.314, t হলো 273, যেহেতু 0 ডিগ্রি সেন্টিগ্রেড তার জন্য আমি t এর ভ্যালু ধরবো 273 ডিভাইডেড বাই m √। এখন তাহলে আমি যদি এখান থেকে m এর ভ্যালু বের করি, m এর ভ্যালু মূলত আসবে 0.016। বলো তো ভাইয়া এখানে m এর এককটা কি আসবে? তোমরা সবাই একটু আগে বলেছো এইটা এখানে m এর একক আসবে কেজি। তাহলে দেখো আমাদের আণবিক ভর এগুলোকে আমরা কেজি এককে মাপি, এখানে আসবে হলো মূলত কেজি পার মোল, কিন্তু আমাদের মোলার ভরের একক আমরা মোস্ট অফ দা কেসে কি ধরি? গ্রাম পার মোল। তাহলে কেজি থেকে যদি গ্রাম করতে চাই তাহলে এখন কি করব? যেহেতু বড় একটা একক থেকে ছোট এককে আসবে, তাহলে আমরা এখন কি করব? 1000 দিয়ে গুণ করে দিব। তাহলে 1000 দিয়ে গুণ করলে তখন আমরা m ইকুয়াল টু পাবো 16 গ্রাম পার মোল। অর্থাৎ আমাদের যে গ্যাসটি আছে গ্যাসটি আণবিক ভর আসবে 16। এটাই হবে আমাদের অ্যান্সার।
তাহলে আমরা কি সবাই বুঝতে পেরেছি ভাই আমাদের ভুলটা কোথায় হয় সবচাইতে বেশি? আমাদের সবচাইতে বেশি ভুল হয় এই যে এম এর ভ্যালুটা যে এখানে কেজি এককে বসাতে হবে, সেইটাই আমরা মোস্ট অফ দ্য কেসে ভুলে যাই। ফলশ্রুতিতে আমাদের যাই বসাই না কেন, আমাদের সবকিছু ঠিক বসানোর পরেও আমাদের অ্যান্সার গুলো অলওয়েজ ভুল আসে, আমরা অ্যান্সার ভুল লিখেই চলে আসি। সো অ্যান্সার দেখে ঘাবড়ানোর কিছু নাই, জাস্ট একটা জিনিসই মাথায় রাখবা অলওয়েজ, যে আমার এম এর একক এখানে কিসে হবে? কেজিতে হবে। সো তাহলে এখন দেখো ভাইয়া, আমাদের মোটামুটি এখানে অনেকেই আমাদের সঠিক অ্যান্সার দিয়েছে। পিয়াস খান আমাদের সঠিক অ্যান্সার দিয়েছে 0.016 কেজি পার মোল। যদিও এটা কেজি এককে দেওয়া আছে, তাহলে আমাকে এটা কিছু করতে হবে, গ্রামে কনভার্ট করতে হবে পিয়াস। তাহলে এখন দেখো আমাদের ফারিয়া নওশিন অ্যান্সার দিয়েছে, আব্দুল রাজাক একেবারে পারফেক্ট অ্যান্সার দিয়েছে যে আণবিক ভর আসবে 16। ঠিক আছে, তাহলে আমি মাহমুদ সরোয়া আমাদের সাথে অলরেডি জয়েন করেছে ক্লাসে, দেখা যাচ্ছে। জোসেফাইন স্বর্ণিক খুব সুন্দর করে অ্যান্সার দিয়েছে, বলেছে 60 × 10⁻³ কেজি, অর্থাৎ আমার এম আসবে কেজিতে, আমার তারপরে এটাকে যদি গ্রামে নিতে চাই তখন হয়ে যাবে এটা 16 গ্রাম। অসাধারণ। তাহলে নীরব আলী খুব সুন্দর করে অ্যান্সার দিয়েছে যে 16 গ্রাম পার মোল। তাহলে দেখো আমরা কিন্তু এখান থেকে খুব সহজে টেম্পারেচার, নির্দিষ্ট টেম্পারেচারে কোন একটা গ্যাসে সিআরএমএস বেগ বের করে ফেলতে পারতেছি। আমাদের আরেকটা ছোট্ট জিনিস আমরা দেখি, আজকে আমাদের ক্লাসটা শেষ করব, সেটা হলো গিয়ে আমাদের শক্তির সাথে আমাদের এই শক্তির সাথে আমাদের গতিশক্তির সাথে আমাদের বিভিন্ন টেম্পারেচার সম্পর্কটা এখানে আমরা স্থাপন করব। দেখো ভাইয়া আমাদের সমীকরণটা কি ছিল? পিভি ইকুয়াল টু, আমাদের সমীকরণটা ছিল পিভি ইকুয়াল টু 1/3 mc²। দেখো এটা কার জন্য ছিল? 1 মোল গ্যাসের জন্য ভাইয়া। তাহলে এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, আমার গতিশক্তি বলতে কি বোঝায়? আমার মনে আছে ইকে ইকুয়াল টু কি ছিল ভাইয়া? ছোটবেলায় পড়েছিলাম, ইকে ইকুয়াল টু ছিল হাফ mv²। যেহেতু এখানে ভি বা বেগের পরিবর্তে আমরা সি ব্যবহার করতেছি, তাহলে আমরা এখানে বলতে পারি পিভি ইকুয়াল টু, তাহলে আমরা যদি গতিশক্তির সমীকরণের মতো করতে চাই তাহলে এখানে লিখতে পারি কি 1/3 × 2 × 1/2 mc²। এখন বলতে পারো ভাইয়া আপনি এখানে 2 দ্বারা গুণ করলেন কেন? কারণ আমি দেখো এইটাকে গতিশক্তির মতো করার জন্য মূলত এখানে হাফ দিয়ে গুণ করেছি। এই হাফটাকে প্রশমিত করার জন্য বা হাফটাকে বাদ দেওয়ার জন্য আমি আবার সামনে কি দিয়ে গুণ করে দিয়েছি? 2 দিয়ে গুণ করে দিয়েছি, যাতে হাফ দ্বারা গুণ করার ফলাফলটা প্রশমিত হয়। তাহলে এখন দেখো আমি তখন কি লিখতে পারি? পিভি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? পিভি ইকুয়াল টু আরটি লেখা যায়। আর এখানে লিখতে পারি 2/3 হাফ mc² বদলে আমরা কি লিখতে পারি? হাফ mc² ইকুয়াল টু আমরা লিখতে পারি ইকে বা গতিশক্তি। তাই 2/3 × ইকে আমরা লিখতে পারি এখানে। তাহলে এখন দেখো আমরা এখানে বসিয়েছি কি পিভি ইকুয়াল টু আরটি, এই সমীকরণটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। তাহলে দেখো আমার ইকে সমীকরণটা কি আসতেছে? 3/2 আরটি। তাহলে আমার নির্দিষ্ট টেম্পারেচারে কোন একটা গ্যাসের গতিশক্তি কতটুকু হবে সেইটাও কিন্তু আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো আমাদের এই সমীকরণ থেকে। তাহলে ভাইয়ারা আমাদের মূলত আজকের যে ক্লাসের 3টি অংশ ছিল, ডাল্টনের আংশিক চাপ সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র এবং গ্যাসের গতিতত্ত্বের যে সমীকরণগুলো ছিল সেখান থেকে আমরা সিআরএমএস বেগ বের করা শিখলাম নির্দিষ্ট টেম্পারেচারে, এবং আমরা গতিশক্তি বের করা শিখলাম। সেই সবকিছু আমাদের মোটামুটি শেষ হয়েছে। তো আমাদের আজকে আমাদের যে আদর্শ গ্যাসের সমীকরণ থেকে শুরু করে আমাদের একেবারে গ্যাসের গতিতত্ত্ব পর্যন্ত যা যা প্রবলেম ছিল সবগুলো আমরা সলভ করার চেষ্টা করেছি। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। এবং একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হলো আমরা আমাদেরকে অনেক সময় তোমরা কোশ্চেন করে থাকো যে ভাইয়া আমাদের কেমিস্ট্রির বিভিন্ন ভিডিওগুলো আমরা কোথায় পাবো? আমাদের কেমিস্ট্রির একটা খুব সুন্দর প্লেলিস্ট তোমাদের জন্যই কেবলমাত্র তৈরি করে রাখা হয়েছে। দেখা যায় যে আমরা অনেকে এটা জানি না বলে এটা রিচ করতে পারি না। তো দেখো যে আমাদের 10minuteschool.com যখন তুমি লিখবে তখন দেখা যাবে যে আমাদের এখানে এইচএসসি কর্নার নামে একটা জিনিস আছে। এইচএসসি কর্নারে যদি তুমি ক্লিক করো তাহলে তুমি চলে যাবে হলো গিয়ে আমাদের
এইচএসসি কর্নারে যদি ক্লিক করো তাহলে তোমাদের সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন আস্ক করবে যে কোন সাবজেক্টে যেতে চাও। তখন তোমরা যদি রসায়নে ক্লিক করো তখন দেখবে যে তোমাদের এখানে ভিডিও লিস্ট আছে এবং ভিডিও লিস্টে তোমাদের বিভিন্ন বিষয়ে কেমিস্ট্রি ভিডিও তৈরি করে দেওয়া আছে। এখানে তোমাদের স্বামীর ভাইয়া, আকাশ ভাইয়া, সালমান ভাইয়া এবং আরো অনেক ভাইয়ারা এখানে ক্লাস নিয়ে তোমাদের জন্য তৈরি করে রেখেছে, যাতে তোমরা যে কোনো সময় এটা রিচ করতে পারো এবং তোমাদের প্রয়োজন অনুসারে ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তো আমাদের সাথে এতক্ষণ সন্ধ্যা থেকে থাকার জন্য ধন্যবাদ ভাইয়া, এবং আমাদের সাথেই থাকো, 10 মিনিট স্কুলের সাথেই থাকো। আমাদের এই সবটুকু এফোর্ট অ্যাকচুয়ালি তোমাদের জন্যই, যাতে তোমরা ভালো করো। তোমরা যখন ভালো করবে আমাদেরকে জানিও, আমাদের তাতেই হলো আমাদের এই সবটুকু কাজে আমাদের সবটুকু কাজের আমরা সাফল্য তখনই অনুভব করব যখন তোমাদের কাছ থেকে আমরা তোমাদের সাফল্যের কথা শুনতে পাবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, লেট ভ্যালেন্টাইন্স ডে, বাই।